হাসান জাফর আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এটির পেছনে কারা বলে মনে হয়? মানে একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল চাই, সেটি আসলে সবাই চাই। এই সরকারও বলছে যে আমরা আসলে খুব বেশি দীর্ঘস্থায়ী সময় আসলে নেব না, যতটুকু সংস্কার দরকার করে নির্বাচন দিয়ে আমরা আসলে বিদায় নিতে পারলে বাঁচি, এরকম বিষয়টা। আবার রোডম্যাপও এখনও ঘোষণা করেনি এই সরকার। সব মিলিয়ে যে অস্থিরতা দেখছেন এর পেছনে আসলে কারা বলে মনে হয়? আপনার নেতা রুহুল কবির রিজভী তিনি বলছেন যে শেখ হাসিনা বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আসলে কি তাই, অন্য কোনো উপাদান দেখেন? আজকের এই প্রোগ্রামের উপস্থাপক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সহ আলোচক, প্রিয় দর্শক ভাইরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি প্রথমেই আজকের যে বিষয়টি রাজনৈতিক অস্থিতিশীলতা, সে বিষয়ে আমি আমার সহ আলোচক বড় ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করব। এটার সাথে আজকের যে পরিবেশ সেটার সাথে যায় না। আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা যায় না। এই চ্যানেলটি এই বিষয়ে কতবার আলোচনা করেছে। গত 16.5 বছরে, 15.5 বছর, 16 বছরে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের ইতিহাস ব্রেক করেছে। এখন রাজনৈতিক কোনো অস্থিরতা দেশে নেই। আসলে এখন যেটা হচ্ছে, দীর্ঘদিন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বঞ্চিত হয়েছে, সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, যারা সাধারণ ব্যবসায়ী বঞ্চিত হয়েছে, মেধাবী ছাত্ররা চাকরি পায়নি, বিভিন্ন পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গায় তাদের ন্যায্য দাবি পূরণ করা হয়নি। সারা দেশে একটা মানে এই সরকারের, বিগত সরকারের যে দমন নীতির কারণে সবাই মুখ খুলে কথা বলতে পারেনি। সেই কথা বলতে গিয়ে আজকে পোশাক খাতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, পাহাড়ি জনপথে অস্থিরতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন অফিস আদালতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আর এই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই, সবাই মনে করেছে 15.5 বছরে বিগত সরকার আমাদের কোনো দাবি মানেনি, আমরা এই অল্প সময়ের মধ্যে সবাই দাবি নিয়ে এসেছে, রাস্তায় নেমে পড়েছে, আনসাররা নেমে পড়লো, সরকারি কর্মকর্তা কর্মচারী নেমে পড়লো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রিক্সারা নেমে পড়লো। প্রতিদিন দেখা যাবে যে প্রধান উপদেষ্টা বাসভবনের কার্যালয়ের সামনে তারা। এই যে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে এগুলো কি আসলেই দাবি আদায়ের জন্য, নাকি সরকারকে বিব্রত করা, কিছু কিছু ক্ষেত্রে যারা ফায়দা নেয়া? ঠিকই বলছেন, বঞ্চিতরা কিছু আছে, তার মধ্যে কিছু ষড়যন্ত্র আছে। পোশাক শিল্পে তো অবশ্যই পার্শ্ববর্তী দেশে আমাদের এখানে যারা আমাদের ট্রেডিং করি, যে আমরা পোশাক শিল্পে পৃথিবীর দ্বিতীয় অবস্থান আছে, সেই অবস্থান থেকে তারা এই পোশাক শিল্পটিকে তাদের দেশে নিয়ে যেতে চায়। আমাদের এখন কিন্তু আর ভারত আর মানে গোপন নয়, প্রকাশ্য শত্রু হয়ে গেছে। বিগত কয়েকটি নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে, বাংলাদেশের স্বৈরাচারের পক্ষ নেওয়া, ফ্যাসিস্টের পক্ষ নেওয়ার কারণে তারা প্রকাশ্য, তারা চায় এখানে অস্থিরতা সৃষ্টি করে এই গার্মেন্টস শিল্পটিকে যাতে তাদের দেশে চলে নেওয়া যায়। আর অন্য অন্য বিষয়গুলো, পাহাড়ি জনপদ সহ অন্য বিষয়গুলো তো এই বাস্তবিক অবস্থায় রয়েছে, ষড়যন্ত্রের অংশ রয়েছে। আর এই যেটি আজকের আলোচনার বিষয়, আমি প্রথমে এখানে দ্বিমত পোষণ করেন। তারপর যদি বলতে চাই রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জনক তো আওয়ামী লীগ। স্বাধীনতার পরপরই ভাইরা তখন ছিল, আমরা তখন ছোট ছিলাম, তখন মনে করেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তাদের শেখ মুজিবের দলের তো কোনো নাই, জনপ্রিয়তার শেষ নাই। প্রায় দেশের প্রায় 90% মানুষই তাদের দল করে। সকলে তো 73 নির্বাচনে তো আপনারা দেখেন সামান্য কয়েকটা সিট ছাড়তেও তারা দ্বিধাবোধ করেছে, তারা বাধা দিয়েছে, মানে সবই তাদের চাই। আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে যখন যেখানে থাকবে 100% তাদের হতে হবে। সব সিট চায়, এমপি চায়, মন্ত্রী চায়, টাকা চায়, পয়সা চায়, যা যায় সবকিছু তাদের লাগবে। তাদের সামান্যতম কোনো স্বার্থে আঘাত পড়লেই এখন তো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে অস্থিতিশীলতা সৃষ্টি না, তাদের তো দোসররা রয়ে গেছে এখানে। দেখেন সচিবালয়ে অধিকাংশ সচিবরা তাদের রয়ে গেছে। বাংলাদেশের অনেক জায়গাতে কয়েকটা জায়গায় পরিবর্তন করা হচ্ছে। 90% তা তো অস্থিতিশীল চেষ্টা করছেই। দেশের বাহিরে শেখ হাসিনা পতিত স্বৈরাচার, সেখান থেকে আমরা টেলিফোন কথোপকথন শুনতে পাচ্ছি, নির্দেশ প্রদান করছে। এখানে যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে তার অন্যতম উদাহরণ কারণ পতিত স্বৈরাচার। তারাই তাদের নির্দেশে বড় বড় ব্যবসায়ীরা, যাদের তাদের পক্ষে কাজ করার কারণে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দুর্নীতি করে ইনকাম করেছে, তারাও এখানে ইন্টারফেয়ার করছে, দেশের বাইরে ইন্টারফেয়ার হচ্ছে, আর পার্শ্ববর্তী দেশ তো আসে। সব মিলে এই অস্থিরতা সৃষ্টি করে। রাজনৈতিক অস্থিরতা খুব একটি নেই, অন্য অন্য বিষয়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা। আজকে ব্যাংক টাকা দিতে পারছে না, পোশাক শিল্প, অন্য অন্য সমস্ত সেক্টরেই যে অস্থিতিশীলতা রয়েছে, এর পেছনে রয়েছে। এক্ষেত্রে বর্তমান সরকারকে এখনই দোষ দেওয়া যাবে না, মাত্র 2 মাসের মাথায় আমরা দোষ দিতে চাই না। আমরা দেখতে চাই কন্টিনিউয়াস তারা যদি এই বিষয়গুলো কন্ট্রোল না করতে, তখন আমরা রাজনীতিবিদ না, আমি একটি দলের প্রতিনিধিত্ব করি, তাহলে একবার জনগণের পক্ষ থেকেই তাদের ব্যর্থতার বিষয়ে চলে আসবে। আসতে চাই হাসান জাফর তুহিন, একটা প্রশ্ন একটু রাখতে চাই। সংলাপ চলছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, সেখানে দুটি বিষয় আসছে। একটি হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ, আর একটা হচ্ছে সংস্কার।
বিএনপির পক্ষ থেকে নির্বাচন রোডম্যাপ চাওয়া হয়েছে, আগে সংস্কার চাই জামাত, পরে নির্বাচন। কোনটা আগে জরুরি বলে আপনার মনে হয়? না, সংস্কার ঠিকই আছে, বিএনপি সংস্কার কথা বলেছে, আবার নির্বাচন রোডম্যাপের কথা বলেছে। তা আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এই সরকার যত সংস্কারই করুক, তাদের হয়তো পার্লামেন্ট নেই, সংস্কারটা তো তারা আইন সিদ্ধ করতে পারবে না, আইন হিসেবে মনে হয়। পরবর্তী সরকারগুলো যদি, যে সরকার ক্ষমতা আসবে, তারা যদি এগুলো পছন্দ না করে, তাহলে বাতিল হয়ে যাবে। তো এই সংস্কার না কি, তবুও এই সরকার যেন আমাদেরকে একটা জাতিকে একটা গাইডলাইন দিয়ে যেতে পারে, সংস্কার কিছু প্রস্তাব রেখে যেতে পারে। আপনি তো মানতেই হবে যে এই সরকার যেহেতু সংসদ নেই, সুতরাং এরা আইন করতে পারবে না। সুতরাং আমার মনে হয় যে সংস্কার করুক, 3 বার সময় নিয়েছে, তারা দিক সংস্কারের প্রস্তাব দিক, সেটা আবার রাজনৈতিক নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করে ঘুরে ফিরে তো আসলে তাদের উদ্দেশ্য তো ভালো একটা নির্বাচন করা, যেটা 15.5 বছর হয়নি। তো সেই পথে আগাবে, এটাই আমি প্রত্যাশা করি। না, কিন্তু যেসব ধরেন মানে দুর্নীতির যে বাস্তবতা বাংলাদেশে, নির্বাচনের যে বাস্তবতা বাংলাদেশে, সেগুলোর সংস্কার ছাড়া কি আসলে ভালো নির্বাচন সম্ভব? প্রশাসনের যে বাস্তবতা বাংলাদেশে, এই সংস্কার ছাড়া কি আসলে ভালো নির্বাচন হবে? না, ভালো নির্বাচন বলতে বিগত সরকার যে কাজগুলো করেছে, দলীয়করণ করেছে প্রশাসনে, অন্য সমস্ত ক্ষেত্রে, সেগুলো দূর করার চেষ্টা করা হোক। যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির টাকা যাতে আগামী নির্বাচনে ব্যবহৃত না হতে পারে, সেদিকে খেয়াল করা দরকার। প্রশাসনিক যে প্রভাব সৃষ্টি হয়েছে, আগামী নির্বাচনে সুষ্ঠু ভালো নির্বাচন করার জন্য প্রশাসনিক প্রভাববর্তী নির্বাচন করা দরকার। যে সংস্কারগুলো সুন্দর নির্বাচনের পথে এগিয়ে যাবে, সে ব্যাপারে আমার মনে হয় করা উচিত। এগুলো কি এই 3 মাস 6 মাসে সম্ভব? কেন, প্রস্তাব 3 মাস তো তাই সরকারি, এই যে 6টি কমিটি হচ্ছে, 6টিকে তাদেরকে সময় দিয়েছে 3 মাস। 3 মাসে তারা এটা প্রস্তাব দিক, আরো 1-2 মাস 3 মাস এটা নিয়ে আলোচনা করা হোক, ওনাদের যে প্রস্তাব দেওয়া হোক, তারা যে প্রস্তাবগুলো দিবে তার সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আলোচনা করে একটা ফিক্সড করা হয়, এইগুলো সংস্কার চাই, সেগুলো বাস্তবায়ন করা হোক, এবং আগামী যে সরকার আসবে তারা সেগুলো আইনে পরিণত করবে। সরি, আরেকটি কথা আমি বলতে পারি, একটু যদি করতে পারি, একটু আপনাকে সময় দেন এটার মধ্যে। আপনি যে বলছেন যে রাজনৈতিক অস্থিরতার কথা বলেছেন, দেখেন একটি বিষয় যে বিগত সরকার, মানে বিগত সরকারের কথা তো বলতে হবে আমাকে, বিভিন্ন কারণেই বলতে হবে। সেটি হচ্ছে বিগত সরকার, আপনি দেখেছেন, এই ভাইরা ভালো জানেন আর কি, 75-এর পরে তো বিগত পতিত সরকার 75-এ তো তারা বাকশাল করে একদলের শাসন করে সমস্ত দল নিষেধ করেছিল, ব্যান করে দিয়েছিল, এবং 4টি সংবাদ বাধ্যবাধে সবগুলোর ত্রুটি ধরেছিল। এইবারও হাসিনা সরকার ক্ষমতা এসে সরকার প্রধান আইন করলো তাদের পরিবারকে সুরক্ষা করে একটা আইন, যে তার পরিবার সবাই, শেখ পরিবার সম্পর্কে কিছু বললেই সেখানে তাদের বিরুদ্ধে মামলা হবে, হামলা হবে, তারা হবে, শাস্তি পাবে। কিন্তু একটি বিষয় আমি যদি দল করি, দেখেন এই সরকার চলে যাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন যে গত 11ই আগস্ট আমাদের মেহেদি হক নামে একটা কার্টুনিস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে একটা ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করলো। তা আমরা এটা শঙ্কিত হয়ে পড়লাম, আমাদের দলের নেতাদের মধ্যে একটা উত্তেজনা ছিল। দেখলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে এত সমালোচনা করা হয়, উনি কিন্তু তার মেহেদি হকের কার্টুনিস্টকে ধন্যবাদ জানালেন যে উনি আমাকে ব্যঙ্গাত্মক কার্টুন করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সে দেশে একটা ডেমোক্রেসি বা গণতন্ত্রের চর্চা, মানুষ কথা বলতে পারছে, এতে উনি খুশি হয়ে ওনাকে দিলেন, শুভেচ্ছা জানালেন। তো এটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মৌলিক রাজনীতি পার্থক্য। তারা তাদের পরিবারকে সুরক্ষা করার জন্য আইন করে, তাদের বিরুদ্ধে কথা বললে মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে, ইত্যাদি হবে। আর আমাদের নেতা, আমাদের দলের যে দায়িত্বপ্রাপ্ত নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করার কারণে তাকে ধন্যবাদ জানান। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। সুতরাং আমরা এই বাংলাদেশে রাজনীতি অস্থিরতা যতগুলো কারণ, সেগুলো আসলে আওয়ামী লীগের সৃষ্টি, অন্য কারো দায়িত্ব নাই তাই বলবো না, কিন্তু মূল দায়িত্ব তারা, এগুলো সৃষ্টি করেছেই তারা। হাসান জাফর তুহিন, আমি একটু আপনাকে জানতে চাই, আসলে যেটি এই সংলাপে বিএনপির সঙ্গে যে সংলাপ হলো গতকাল, সেখানে কি বিএনপির পক্ষ থেকে নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া হয়েছে কিনা, যে এত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, যেটি আসলে গণমাধ্যমে স্পেসিফিক্যালি আসেনি? না, আমি যতটুকু জানি টাইম ফ্রেম দেওয়া হয়নি। একটা ধারণা দেওয়া হয়েছে যে এইভাবে করা উচিত, টাইম ফ্রেম দেওয়া হয়নি, যতটুকু জানি আমি। মানে কতদিন হতে পারে সেটি আপনি বলছিলেন? আমি মানে ব্রেকের আগে বলছিলাম যে আমার ব্যক্তিগত অভিমত, দলের অভিমত, তবে সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছর হওয়া উচিত। যত সংস্কারের বিষয় সামনে আসছে, এই এক বছর মধ্যে সম্ভব বলে আপনার মনে হয়? সংস্কার শুধু এই 3 মাস হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে এই 6 কমিশন প্রস্তাব দেবে। সেই প্রস্তাব নিয়েও যতটুকু জানি যে দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তারপরে হয়তো ফাইনাল প্রস্তাবনা আসবে, সেইগুলোর কাজ হবে। আমি আপনাকে প্রশ্ন করছি, আর উল্টা পাল্টা প্রশ্ন করলাম যে 3 মাসে তারা সংস্কার প্রস্তাব রেডি করবে, তারপরে
রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে, রাজনৈতিক দলের সাথে আরও 2-3 মাস আলোচনা, 6 মাস, তারপরে কাজ কি? এটা অ্যাকোমোডেট করে রাজনৈতিক দলের মতামত আর যে 6টি কমিশন করেছে তাদের মতামত, এটা একত্রিত করে তো একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে, এটি তো, তারপরে তো কোনো কাজ নেই। এগুলো তারা কি ইমপ্লিমেন্ট করবে? ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমি বারবার বলি, যেখানে যাই, আরও কয়েকটা টকশোতে গিয়েছি, সেখানে এই কথা বলেছি, সংসদ নাই, সুতরাং এটা আইনে পরিণত করা যাবে না। যতটুকু প্রস্তাব করা হবে, রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন অংশগ্রহণ করবে তার যতটুকু মানে, এটাই আলহামদুলিল্লাহ। এর বাইরে তোমার বেশি কিছু করার আছে। এই যে ক্ষমতার ভারসাম্যের জায়গাটা, ক্ষমতা ভারসাম্য তো আমাদের দল আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের একবারে সংবাদ সম্মেলন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা 31 দফার সংস্কার প্রস্তাব দিয়েছি। সেখানে কিন্তু আমরা দ্বিকক্ষবিত পার্লামেন্ট, একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই জন্য আধুনিক ব্যবস্থা কীভাবে দেশ পরিচালনা করা যায় সেভাবে আমাদের প্রস্তাব তো রয়ে গেছে। তার মানে সেগুলো ফলো করলে তো এই সরকারে আর কি করতে না। কথা কাজে মিল থাকবে কিনা? হ্যাঁ, কথা কাজে মিল না থাকার কিছু নাই। বিএনপি কথা কাজে মিল রাখে না এমন কোনো কিন্তু নাই। দেখেন, ওই বিভিন্ন দুর্নীতির কথা এসেছে, বিভিন্ন কথা এসেছে। বিএনপির সময় তো 1-2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে। বিএনপির সমস্ত নেতা নেত্রী, মন্ত্রী, এমপি সবার মিলে কিন্তু দুর্নীতি অভিযোগ প্রমাণিত না 100 কোটি টাকা হয়নি কিন্তু। আর এখানে ছাত্রলীগের ফরিদপুরের সভাপতি, তার বিরুদ্ধে 2000 কোটি টাকা পাচারের অভিযোগ এসেছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে বাংলাদেশের 4-5টি পরিবার কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে, তার কাছে তথ্য আছে। তো এখানের সাথে তো আসলে বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করলে চলবে না। আমরা কোথাও লুটপাটও করিনি, আমরা কয়েকবার ক্ষমতায় ছিলাম, সেই জন্য অভিযোগই আসেনি আমাদের। অনেক ধন্যবাদ। কোনো প্রকার গুম খুনের অভিযোগ নেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই পরবর্তী সময় অন্য কোনো সময়ে আলোচনা সুযোগ। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ চ্যানেল।